স্বপন রায়, আপনি কোথা থেকে এসেছেন স্যার? জলপাইগুড়ি থেকে এসেছি। আপনিও জলপাইগুড়ি থেকে। তো রাজদীপ বাবুর কাছে এসেছেন তো? হ্যাঁ হ্যাঁ, কি কর্মের জন্য একটু বলবেন? আমি ওই ছেলের যজ্ঞের জন্য এসেছি আর কি। সম্রাট আমার ছেলে, যজ্ঞের জন্য এসেছি। ছেলের যজ্ঞের জন্য এসছেন, সম্রাটের যজ্ঞের জন্য। মাতারার কাছে চাইবো ওনার মনোকামনা পূর্ণ হোক। জয় মাতারা। হ্যাঁ, অনেক দূর থেকে এলেন, কতবার এসছেন তারাপীঠে? এই প্রথমবার এসছেন ওনারা। ওনাদের মনস্কামনা নিশ্চয়ই পূর্ণ হবে। এবার শুনে নেবো রাজদীপ বাবুর কিছু কথা। দেখলাম তারা পুজো করতে এসছেন, আপনি কিছু বলুন। নমস্কার, আমি জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী। আজকে বিশেষ এই দিনে, বিশেষ তারাপীঠের মহাশ্মশানে আজ বিশেষ দিনে আমার ভক্ত শিষ্য যারা এসেছে প্রত্যেকের মঙ্গল কামনার্থে আমার তারা মাতার পুজো করলাম। মায়ের কাছে প্রত্যেকের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করলাম। প্রত্যেকের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বয়ে আনুক এবং তারাপীঠ তন্ত্রক্রিয়ায় মানুষের জীবনে আগত বিভিন্ন সমস্যার সমাধান, যেমন বিবাহের বাধা, শত্রু দমন, পড়াশোনায় বাধা, এই সমস্ত কিছু কিন্তু কাজ তারাপীঠ মহাশ্মশানে কিন্তু হয়ে থাকে। সেই কাজ কিন্তু আমরা তন্ত্রমতে করে থাকি। এই কাজের মাধ্যমে দিয়েই মানুষের মঙ্গল সাধনের জন্য তারাপীঠে যুগ যুগ ধরে আমরা কিন্তু তান্ত্রিক উপায়ে মায়ের কিন্তু পুজো করে আসছি এবং যার দরুন মানুষ কিন্তু অগণিত মানুষ কিন্তু উপকৃত এবং মানুষরা কিন্তু ভালো আছে। নমস্কার, টকঝাল মিষ্টি পরিবারকে ধন্যবাদ জানাই। আজকে অনেকদিন পরে আবার পেয়েছি আমরা বাক সিদ্ধ তন্ত্র সাধক মাতৃ সাধক রাজদীপ শাস্ত্রীকে। ওনার থেকে আমরা জানতে চাইবো গণের ব্যাপারটা কি। এই যে আমরা জানি, সাধারণ লোক তো জানি যে নরগণ, রাক্ষসগণ আর দেবগণ আছে। গণ কি, গণ কি আর কাজই বা কি, এই ব্যাপারে আমরা একটু রাজদীপ বাবুর থেকে জানতে চাইবো। হ্যাঁ, নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারামাকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী সর্বানন্দ রাখে দেবী মহাকালী নমস্তুতে। তারা ওই বিদ্মহে মহা উগ্রা ওই ধীমহি তন্নে ঘোরে প্রচোদয়াতং। জয় মা, সকলের মঙ্গল হোক। হ্যাঁ, এই যে প্রশ্নটা আমি পেয়েছি যে গণ, আমাদের জ্যোতিষ শাস্ত্রে 12টি রাশি রয়েছে। আপনারা হয়তো সকলেই জানেন বা অনেকে জানেন না, আমি একবার বলে দিচ্ছি। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন। এর মধ্যে রয়েছে 27টি নক্ষত্র। এই যে 27টি নক্ষত্র এবং 12টি রাশির মধ্যে, এবং এখানে দেখা যায় যে যদি আপনার নক্ষত্রের মধ্যেও কম্বিনেশন রয়েছে, এই কম্বিনেশন যদি আপনার জীবনে গণ নির্ণয় করে থাকে। অনেকে কিন্তু ভুল ধারণা অনেকের রয়েছে যে হাতের হস্তরেখায়ও গণ নির্ণয় করা যায়, কিন্তু অনেক সময় কিন্তু হস্তরেখা গণের থেকেও জন্মকুণ্ডলী, যেহেতু আমাদের টাইমিংটা, জন্মের সময় টাইমিংটা এবং ডেট অফ বার্থটা যেহেতু থাকে, সেক্ষেত্রে কিন্তু জন্মকুণ্ডলী দেখে যে আমরা গণের বিচার করা হয়। দেবগণ, নরগণ এবং রাক্ষসগণ। এই যে দেবগণ, নরগণ এবং রাক্ষসগণ, 3 রকম গণের যে উৎপত্তি, আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে গণের প্রয়োগটা কিন্তু জন্মের সময় কিন্তু সেরকম ভাবে নেই, কিন্তু বিয়ের আগে অবশ্যই গণটা কিন্তু দেখা উচিত। অবশ্যই কিন্তু দেখা যায় যে দেবগণের সাথে কিন্তু রাক্ষসগণের বিবাহ কিন্তু শুভ হয়ে থাকে, আমি কিন্তু দেখেছি। দেবগণের সাথে কিন্তু নরগণের কিন্তু ভালো হয়ে থাকে, সেটাও আমি দেখেছি। কিন্তু নর এবং রাক্ষসগণের কিন্তু বিবাহ কিন্তু আমি অশুভ দেখেছি। তাদের কিন্তু বিবাহিত জীবনের চরম অসুবিধা, অশান্তি এবং তাদের মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণে আর্থিক উন্নতিতে বাধা, এগুলো কিন্তু আমি দেখেছি। তাই গণের কিন্তু বিশেষভাবে কিন্তু লক্ষণীয় গণটা কিরকম, এবং আমি দেবগণ মানেই যে দেবতুল্য সেটাও যেমন নয়, নরগণ কিন্তু আমি এটা দেখেছি যারা দেবগণ হয়ে থাকে, দেবগণের জাতক জাতিকারা যারা হয়ে থাকে, তারা একটু সমাজের জন্য এবং নিজের থেকেও সমাজের জন্য কিন্তু চিন্তা ভাবনা বেশি করে, এবং নরগণের জাতক জাতিকারা কিন্তু তার পরিবার পরিজন আত্মীয় স্বজনের জন্য জীবনে বেঁচে থাকে। এবং রাক্ষসগণের লোক কিন্তু বিশেষ করে আমি দেখেছি তারা কিন্তু ভোগ বাসনা এবং অসৎ সঙ্গে কিন্তু বিশেষভাবে মেশার একটা প্রবণতা, এবং কিন্তু এগুলো কিন্তু লক্ষণীয়। এবং আমি এও দেখেছি যে দেবগণের জাতক জাতিকার সাথে যদি রাক্ষসগণের কখনো বিয়ে হয়ে যায়,
তবে কিন্তু তাদের মধ্যে কিন্তু কখনোই দেবগণের প্রভাবটা কিন্তু রাক্ষসগণের উপরে না পড়লেও রাক্ষসগণের প্রভাবটা কিন্তু দেবগণের উপরে পড়ে আছে। সেক্ষেত্রে কিন্তু বিবাহ এবং বিবাহের পরবর্তীকালে কিন্তু নানা রকম কিন্তু অসুবিধা, অশান্তি এবং দেখা যায় যে আর্থিক উন্নতির ক্ষেত্রে বিশেষ করে কিন্তু প্রভাব বিস্তার করে এবং বিবাহের পরবর্তীকালে জটিলতা, মামলা মোকদ্দমা হয়ে থাকে। কিন্তু সব ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। অবশ্যই তাদের জন্মকুণ্ডলী, আমি বলি ইন্ডিভিজুয়াল হরোস্কোপ শুড বি জাজ। প্রত্যেকটা হরোস্কোপকে আলাদা আলাদাভাবে জাজ করতে হয়, দেখতে হয়, বিচার করতে হয়। এই বিচারের দ্বারাই কিন্তু সম্ভব তার প্রকৃত উপায়, মুক্তির উপায়। একজন ডাক্তার কিন্তু আপনাকে, আপনার একটা মোটা সোটা শরীর, খুব সুন্দর আপনি দেখতে, কিন্তু একজন ডক্টর যেমন আপনার রিপোর্ট টেস্ট করে বলে দিতে পারে আপনার শরীরে কি রোগ বাসা বেঁধেছে, আপনার এখান থেকে মুক্তির উপায় কি করে সেটাকে আটকে রাখতে পারবেন। এইগুলো কিন্তু এইরকমই কিন্তু অ্যাস্ট্রোলজির ক্ষেত্রেও কিন্তু আমাদের জন্মকুণ্ডলী কিন্তু দেখতে হয়, হস্তরেখা বিচার করতে হয়, করে কিন্তু আমরা বলতে পারি যে এই যোগগুলো যদি থাকে, যদি দেবগণ, নারগণ, রাক্ষসগণের জীবনে যদি কোনো অশুভ প্রভাব পড়ে যায়, সেখানে কিন্তু প্রভাবটা আটকে দেওয়া যায়। কাটিয়ে দিতে কিন্তু কেউ পারবে না, আটকে দেওয়া যায় কিন্তু একদম কাটিয়ে। আপনাকে দেবগণ আপনাকে কিন্তু রাক্ষসগণকে করে দিতে পারবে না, এটা আপনার প্রারব্ধ। তাহলে কিন্তু এই 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 কথাগুলো যদি কেউ বলে, তবে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে সে কিন্তু আপনাকে সঠিক কথা বলছে না। আপনার কিন্তু যেটা জন্মগত নিয়ে এসছে সেটা কিন্তু থাকবে, কিন্তু সেখানে বুস্টআপ করলে, প্রতিকার করলে, ডাক্তারি ট্রিটমেন্টের মতো অ্যাস্ট্রোলজিও কিন্তু আপনাকে আটকে দিতে পারে। সেই রকম রোগ ব্যাধি যেমন মেডিকেল শাস্ত্রে হয়, তেমনই কিন্তু আমাদের জ্যোতিষের প্রতিকার এবং পরামর্শে কিন্তু আপনার মেয়ের বিবাহিত জীবন কিন্তু ঠিক করা যাবে, সেটা কিন্তু আটকে রাখা যাবে, চরম পরিণামের হাত থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে। এটা কিন্তু সম্ভব। এই জন্যই কিন্তু আমাদের এই কাজ এবং জ্যোতিষ শাস্ত্র কিন্তু আপনাদের পাশে এভাবেই কিন্তু যুগ যুগ ধরে এসে চলেছে। তার মানে জন্মকুণ্ডলী বিচার করেই আমরা কিন্তু গণটা জানতে পারি। কোন রকম ওই হস্তরেখা দিয়ে কোনো আঙুল ছোট বড় দেখায় না এরকম সবাই, এটা কিন্তু একদমই ঠিক নয়। তো কুণ্ডলীটা বিচার করবেন। আর অবশ্যই রিকোয়েস্ট করব, রাজদীপ বাবুর কথা আরো শুনবো, আর রাজদীপ বাবুর সাথে যোগাযোগ করবেন, ওনার কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। হ্যাঁ, জন্মকুণ্ডলীটা যেমন বিচার করবে, হস্তরেখার ক্ষেত্রে গণের ব্যাপারে সঠিক নির্ণয়ের ক্ষেত্রে আমি মনে করি যে জন্মকুণ্ডলী বিচার করাটা সবচেয়ে শ্রেয় পদ্ধতি, শ্রেষ্ঠ পদ্ধতি। যেমন পাটিগণিত, বীজগণিত রয়েছে অঙ্কের শাস্ত্রের ক্ষেত্রে, হ্যাঁ, এবং ক্যালকুলেশনের মধ্যে কিন্তু বিভিন্ন ক্যালকুলেশন কিন্তু রয়েছে। তাই ক্যালকুলেশনের মধ্যে জন্মকুণ্ডলীতে কিন্তু শ্রেষ্ঠ আমি মনে করি। সেখান থেকে কিন্তু গণিত জ্যোতিষে কিন্তু গণিত জ্যোতিষ এবং ফলিত জ্যোতিষ রয়েছে। গণনার মাধ্যমে যে জ্যোতিষ হয় তাকে কিন্তু গণিত জ্যোতিষ বলা হয়। গণিত জ্যোতিষের মাধ্যমে কিন্তু আপনারা জীবনে কিন্তু জেনে নিতে পারবেন গণ কি রয়েছে এবং সেখান থেকে মুক্তি পাওয়া, এবং সেখান থেকে যদি সমস্যা হয় সেটা কিন্তু সমাধানের প্রকৃত অবস্থা কিন্তু অবশ্যই আছে। আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি। তাহলে প্রতিকার পেতে তো রয়েছেই আমাদের রাজদীপ বাবু, আর সাথে কমেন্ট আমাকে অবশ্যই করো, আর লাইক দিতে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।